সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ওয়েলকাম টু অনলাইন ক্লাস। সান্তাহার সরকারি কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আমি ডক্টর শাহ মোহাম্মদ মাহবুব আলম, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, সান্তাহার সরকারি কলেজ, বগুড়া। একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের জীববিজ্ঞান প্রথম পত্র থেকে দ্বিতীয় অধ্যায়ের কোষ বিভাজনের আলোচনা করছিলাম। আজকের নির্ধারিত বিষয় কোষ বিভাজনের যে পার্থক্যগুলো আছে সেটি এবং কোষ বিভাজনের গুরুত্ব নিয়ে আলোচনা করব। শিক্ষণফল: মাইটোসিস ও মেয়োসিস কোষ বিভাজনের পার্থক্য নির্ণয় করতে পারবে। মাইটোসিস এবং মেয়োসিস কোষ বিভাজনের গুরুত্ব তুলে ধরতে পারবে। মাইটোসিস এবং মেয়োসিস কোষ বিভাজনের মধ্যে পার্থক্য প্রথমে আলোচনা করি আমরা। ডিফারেন্সিয়েশন বিটুইন মাইটোসিস অ্যান্ড মেয়োসিস সেল ডিভিশন। প্রথম পার্থক্যের বিষয়টি হচ্ছে সংঘটনের স্থান। মাইটোসিস দৈহিক কোষে ঘটে, মেয়োসিস জনন মাতৃকোষে ঘটে। কোষের ধরন: হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড কোষে সংঘটিত হয় মাইটোসিস। মেয়োসিস শুধুমাত্র ডিপ্লয়েড কোষে সংঘটিত হয়। প্রকৃতি: তুলনামূলক সরল প্রকৃতির মাইটোসিস সেল ডিভিশন। অপরদিকে মেয়োসিস সেল ডিভিশন অপেক্ষাকৃত জটিল প্রকৃতির। সময়কাল: মাইটোসিস বিভাজনে কম সময় লাগে, অন্যদিকে মেয়োসিস সেল ডিভিশনের জন্য বেশি সময়ের প্রয়োজন হয়। অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা 5 নম্বর যে পার্থক্যের বিষয়, সেখানে মাতৃকোষটি বিভাজিত হয়ে 2টি অপত্য কোষের সৃষ্টি হয়, অন্যদিকে মেয়োসিস সেল ডিভিশনে মাতৃকোষটি বিভাজিত হয়ে 4টি অপত্য কোষের সৃষ্টি হয়। 6 নম্বরের আমরা দেখতে পাচ্ছি যে অপত্য কোষের ক্রোমোজোমের সংখ্যা, এটি খুবই গুরুত্বপূর্ণ। মাইটোসিস কোষ বিভাজনে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোমের সংখ্যার সমান হয়। অপরদিকে মেয়োসিস সেল ডিভিশনে অপত্য কোষ যে সৃষ্টি হয় তার ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি পার্থক্য। 7 নম্বর বিষয় হচ্ছে ক্রসিং ওভার। মাইটোসিসে ক্রসিং ওভার ঘটে না, কিন্তু মেয়োসিস সেল ডিভিশনে ক্রসিং ওভার সংঘটিত হয়। 8 নম্বর পার্থক্যের বিষয় হচ্ছে নিউক্লিয়াস ও ক্রোমোজোমের যে বিভাজন, সেটি নিউক্লিয়াস ও ক্রোমোজোম একবার বিভাজিত হয় মাইটোসিস সেল ডিভিশনে, অপরদিকে মেয়োসিস সেল ডিভিশনে নিউক্লিয়াস 2 বার এবং ক্রোমোজোম একবার বিভাজিত হয়। এটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 9 নম্বর হচ্ছে অপত্য কোষের গুণাগুণ। অপত্য কোষের গুণাগুণ মাতৃকোষের সমগুণ সম্পন্ন হয়ে থাকে মাইটোসিস সেল ডিভিশনে, অন্যদিকে মেয়োসিস সেল ডিভিশনে মাতৃকোষ হতে ভিন্ন গুণ সম্পন্ন অপত্য কোষের সৃষ্টি হয়। ইন্টারফেস পর্যায়: মাইটোসিসে পূর্বের যে প্রস্তুতি দশা, সেটিকে আমরা ইন্টারফেস বলা হয়ে থাকে। এই ইন্টারফেসটি কিন্তু দীর্ঘস্থায়ী। অপরদিকে মেয়োসিসের পূর্বের ইন্টারফেস পর্যায়টি ক্ষণস্থায়ী। ডিএনএ সংশ্লেষণ: ডিএনএ সংশ্লেষণ ইন্টারফেস দশায় সম্পন্ন হয়, অন্যদিকে মেয়োসিস বিভাজনে ডিএনএ সংশ্লেষণ প্রোফেজ দশায় ঘটে থাকে। আমরা যে বিষয়টি খেয়াল করব সেটি হচ্ছে যে মাইটোসিস সেল ডিভিশন এর মাধ্যম দিয়ে আমাদের কি কি বিষয়গুলো সুস্পষ্টভাবে আসছে, অন্যদিকে মেয়োসিসের মাধ্যমে কি কি বিষয়গুলো সুস্পষ্টভাবে আমরা আসছে সেগুলোর পার্থক্য নির্ণয় করতে পারছি। 12 নম্বর পার্থক্যের বিষয় হচ্ছে বিবর্তন ও জনক্রম। মাইটোসিস কোষ বিভাজনে বিবর্তন ও জনক্রমের
সাথে কোনো সম্পর্ক নেই। অন্যদিকে মেয়োসিস বিভাজনে ক্রসিং ওভারের ফলে যে নতুন বৈশিষ্ট্যের সৃষ্টি হয় যা বিবর্তন ও যৌনক্রমের পথকে সুগম করে। 13 নম্বর হচ্ছে বৃদ্ধি ও সৃষ্টি। মাইটোসিসের মাধ্যম দিয়ে দৈহিক বৃদ্ধি হয় আর মেয়োসিসের মাধ্যম দিয়ে জননকোষ সৃষ্টি হয়। এই পার্থক্যগুলো মাইটোসিস এবং মেয়োসিস সেল ডিভিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি যে বিষয়গুলো দেখালাম পার্থক্যের, তার মধ্যে আমরা শুরুতেই আসি। কিছু জিনিস তোমাদের খেয়াল করতে হবে যে মাইটোসিস সেল ডিভিশন দৈহিক কোষে ঘটে। সোমাটিক সেল আমাদের প্রত্যেকটা জীবদেহের কিন্তু দুই ধরনের সেল দেখা যায়, একটা হচ্ছে দৈহিক কোষ, অপরদিকে হচ্ছে জনন কোষ। এবং জনন কোষগুলো তৈরি হয় জনন মাতৃকোষ থেকে। তাহলে দৈহিক কোষ সোমাটিক যে সেল সেখানে কিন্তু আমাদের মাইটোসিস সেল ডিভিশন সংঘটিত হয়। আর মেয়োসিস সেল ডিভিশন সংঘটিত হয় জনন মাতৃকোষে। এটি জনন মাতৃকোষের কথা আমি বলেছিলাম সেল ডিভিশনের সময় যে তোমাদের ওলেন মাদার সেল, স্পার্ম মাদার সেল অথবা এগ মাদার সেল। তাহলে জনন মাতৃকোষগুলো তিন ধরনের থাকে, পরাগরেণু মাতৃকোষ অথবা শুক্রাণু মাতৃকোষ এবং ডিম্বাণু মাতৃকোষ। তাহলে পরাগরেণু মাতৃকোষটি সংগঠিত হয় উদ্ভিদের ক্ষেত্রে, যদি প্রাণীর ক্ষেত্রে হয় শুক্রাণু মাতৃকোষ। আর স্ত্রী যে জনন মাতৃকোষ সেটি হচ্ছে ডিম্বাণু মাতৃকোষ। সেটা উদ্ভিদ হতে পারে, প্রাণী ক্ষেত্রে হতে পারে। এটি কিন্তু তোমাদের খুব ভালোভাবে খেয়াল করতে হবে। অন্যদিকে মাইটোসিস সেল ডিভিশন হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড কোষে ঘটে। হ্যাপ্লয়েড মিনস তোমাদের জানা আছে যে প্রত্যেকটা জীবদেহের ক্রোমোজোমের সংখ্যা নির্দিষ্ট থাকে। মনে করো যদি মানব দেহের কথা খেয়াল করি বা মানুষের কথা খেয়াল করি, সেই ক্ষেত্রে মানব দেহের প্রত্যেকটা সেল, এই দৈহিক কোষ যদি আমি খেয়াল করি, সোমাটিক সেলের মধ্যে নিউক্লিয়াস এবং নিউক্লিয়াসের মধ্যে যে নাম্বার অফ ক্রোমোজোম সেটি কিন্তু ডিপ্লয়েড হয়ে থাকে। এবং ডিপ্লয়েড হচ্ছে যে এন আমরা ধরে থাকি হ্যাপ্লয়েড প্রতীক, আর ডিপ্লয়েডের ক্ষেত্রে টোয়াইস এন ধরা হয়। এন বলা হয় তাকে যে একপ্রস্থ ক্রোমোজোম, অর্থাৎ যে ক্রোমোজোমটির একটি সেট আসে পিতার কাছ থেকে এবং সেটি মাতার কাছ থেকেও আসতে পারে। তো সেই ধরনের এক প্রস্থ কোষকে আমরা হ্যাপ্লয়েড বলি। অপরদিকে ডিপ্লয়েড কোষে অর্থাৎ টোয়াইস এনে হতে সেটি কিন্তু ডিপ্লয়েড হবে এবং এক প্রস্থ ক্রোমোজোম আসবে ডিপ্লয়েড পিতার কাছ থেকে এবং অন্য প্রস্থ আসবে মাতার কাছ থেকে। সেই এন প্লাস এন মিলিত হয়ে এখানে টোয়াইস এন মিনস ডিপ্লয়েড হবে। তাহলে মাইটোসিসের ক্ষেত্রে হ্যাপ্লয়েড সেলেও হতে পারে মাইটোসিস সেল ডিভিশন, ডিপ্লয়েড কোষেও হতে পারে। আর মেয়োসিস শুধুমাত্র ডিপ্লয়েড কোষে সংগঠিত হয়। তো এই পার্থক্যগুলো তোমাদের খুব মনোযোগ সহকারে খেয়াল করতে হবে। আর যেমন খেয়াল করো যে মাইটোসিসের যে সেল ডিভিশন সেখানে মাতৃকোষটি বিভাজিত হয় দুটি, মেয়োসিসে চারটি। অপত্য কোষ বা নতুন কোষের সৃষ্টি হয়। ঠিক এরকম যে আমি বললাম ক্রসিং ওভারের কথা, এখানে দেখো যে 7 নম্বর পার্থক্য ক্রসিং ওভার, এটি খুবই গুরুত্বপূর্ণ। মাইটোসিস সংগঠিত হয় না, কিন্তু মেয়োসিস সেল ডিভিশনে ক্রসিং ওভার সংগঠিত হয়। আর এই ক্রসিং ওভারের কারণেই কিন্তু আমরা জীবদেহের মধ্যে অর্থাৎ মেয়োসিস সেল ডিভিশনের মাধ্যমে যে ঘটনাটি ঘটে, যে তোমরা জানো ক্রসিং ওভারের ফলে ক্রোমোজোমের যে ক্রোমাটিড তাদের মধ্যে বিনিময় ঘটে, ফলে জিনের বিনিময় হয় এবং নতুন বৈশিষ্ট্য সৃষ্টি শুরু হয়। এবং বিবর্তন, তোমরা জানো যে বিবর্তন আমরা জানি যে আগের যে অবস্থা সেখান থেকে পরিবর্তন হওয়া ইভলিউশন বলে থাকে। সেই বিবর্তনেও কিন্তু মেয়োসিসের ভূমিকা বিদ্যমান, যেটি কিন্তু মাইটোসিস সেল ডিভিশনের ক্ষেত্রে মোটেই নয়। এবং যৌনক্রমের যেমন অল্টারনেশন অফ জেনারেশন,
অর্থাৎ যখন বিবর্তন হয় তখন অল্টারনেশন অফ জেনারেশন অর্থাৎ এক এক জনুক্রম থেকে অন্য জনুক্রমের মধ্যে একটা পার্থক্য তৈরি হয়ে থাকে, সেটা কিন্তু বিশেষ একটা গুণগত বৈশিষ্ট্যের পার্থক্য তৈরি হয়, যার জন্য মেয়োসিস সেল ডিভিশনের ক্রসিং ওভার দায়ী। তো এই পার্থক্যগুলো তোমরা খুব সুস্পষ্টভাবে খেয়াল করবে এবং পাশাপাশি তোমরা মনে রাখবা, কারণ এটি শুধু আমাদের তত্ত্বীয় পরীক্ষা এবং ব্যবহারিক দুটো পরীক্ষার ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ হয়, কারণ ভাইবার ক্ষেত্রে তোমাদের জিজ্ঞেস করা হয়। এখন আমরা মেয়োসিস এবং মাইটোসিস সেল ডিভিশনের গুরুত্ব অর্থাৎ ইম্পর্টেন্স অফ সেল ডিভিশন, কেন কোষ বিভাজন গুরুত্ব, কোষ বিভাজন না হলে কি হতো জীবদেহে, আর কোষ বিভাজনের মাধ্যম দিয়ে জীবদেহের কি কি গুরুত্ব সম্পন্ন হয় সেটি আমরা দেখি। তো প্রথমেই আমরা আলোচনা করব মাইটোসিসের গুরুত্ব নিয়ে। প্রথম গুরুত্বটি হচ্ছে দেহ গঠন ও দৈহিক বৃদ্ধি। বহুকোষী জীবে জাইগোট নামক একটি মাত্র কোষের যে সৃষ্টি হয়, সেইখানে কিন্তু মাইটোসিস বিভাজনের মাধ্যমে বহুকোষী দেহ গঠিত হয়। অর্থাৎ একটি কোষ জাইগোট। তোমরা জানো জাইগোট কিভাবে তৈরি হয়? হ্যাঁ, পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেট মিলিত হলে জাইগোট তৈরি হয় এবং জাইগোটটি অবশ্যই ডিপ্লয়েড সেল। এটি একটি সেল, কিন্তু এই সেলটি বারবার মাইটোসিস সেল ডিভিশনের মাধ্যমে একটি কোষ থেকে বহুকোষী জীবদেহ গঠিত হয়। অর্থাৎ আমাদের কথা যদি আমরা খেয়াল করি, আমরা মাতৃদেহে কিন্তু জাইগোটিক অবস্থায় ছিলাম, বাবার স্পার্ম এবং মায়ের এগ ফার্টিলাইজ করে জাইগোট ফর্মেশন হয়। সেই জাইগোটটি বারবার মাইটোসিস সেল ডিভিশনের মাধ্যমে একটি কোষ থেকে বহুকোষী মাল্টিসেলুলার যে আমাদের প্রথমে টিস্যু তৈরি হবে, তারপর অর্গান ডেভেলপ করবে, তারপরে গোটা বডি আমাদের ডেভেলপ করেছে। তো ঠিক এইটাই একটি গুরুত্ব, যে একটি জাইগোটিক সেল থেকে বারবার মাইটোসিস সেল ডিভিশনের মাধ্যমে জীবদেহের বহুকোষী জীবদেহ গঠিত হয়। এটি কিন্তু একটা সিগনিফিকেন্ট ক্যারেক্টার মাইটোসিসের। 2 নম্বর হচ্ছে জননাঙ্গ সৃষ্টি, অর্থাৎ প্রত্যেকটা জীবদেহেরই, সেটি উদ্ভিদ হোক বা প্রাণী হোক, তাদের কিন্তু লক্ষ্য থাকে যে তাদের পরবর্তী প্রজন্ম অর্থাৎ তাদের বংশধর রেখে যাওয়া। কারণ জীব মাত্রেই কিন্তু তাদেরকে মৃত্যুবরণ করতে হয়। একটা নির্দিষ্ট সময় পরে প্রত্যেকটা জীবদেহ কিন্তু মারা যাবে বা জীব মারা যাবে। তারপরে যে নতুন একটা জেনারেশন তৈরি করতে হয়, তার জন্য কিন্তু জননাঙ্গ তৈরি করতে হয়। তো এই মাইটোসিস সেল ডিভিশনের মাধ্যম দিয়ে কিন্তু জননাঙ্গ তৈরি হয়। জননাঙ্গের অর্থাৎ আমরা জানি, যদি উদ্ভিদ হয় প্ল্যান্টের ক্ষেত্রে ফ্লাওয়ারটি কিন্তু প্রজনন অঙ্গ। তাহলে এই ফ্লাওয়ার বা ফুলটি তার বৃতি, আমরা জানি পাপড়ি বা দল, পুংস্তবক, স্ত্রীস্তবক এবং তার বৃন্ত, এই অঙ্গগুলো কিন্তু নিয়ে কিন্তু জননাঙ্গ। এই জননাঙ্গ যে সৃষ্টি হয় সেটি কিন্তু মাইটোসিস সেল ডিভিশনের মাধ্যমে হয়ে থাকে। তোমরা এটি খেয়াল করবা যে কখন মেয়োসিস হবে? জনন মাতৃকোষ। জনন মাতৃকোষ ফ্লাওয়ারে কখন আসবে? একটা উদ্ভিদের ফুলের মধ্যে যখন পরাগধানী ডেভেলপ করবে, সেটি কিন্তু মাইটোসিস সেল ডিভিশনের মাধ্যমে। পরাগধানীর মধ্যে যখন পরাগরেণু তৈরি হবে, অর্থাৎ জনন মাতৃকোষ, আমরা বলেছিলাম যে পোলেন মাদার সেল, পরাগধানী, মাতৃকোষ, সেখানে মেয়োসিস সেল ডিভিশন হবে, তার আগে নয়। তো ঠিক বহুকোষী জীবের জননাঙ্গ সৃষ্টির ক্ষেত্রে মাইটোসিস হবে, ফলে বংশবৃদ্ধির ক্রমধারা বজায় রাখতে পারে। জনন কোষের সংখ্যা বৃদ্ধি করতে হলে এই প্রক্রিয়া আবশ্যক। তাহলে জননাঙ্গ তৈরির ক্ষেত্রে মাইটোসিস সেল ডিভিশন আবশ্যক, এটি ছাড়া সম্ভব নয়। বংশবৃদ্ধি, এককোষী সুকেন্দ্রিক জীবে এই প্রক্রিয়ায় বংশবৃদ্ধি ঘটে। তাহলে মাইটোসিস সেল ডিভিশনও কিন্তু আমরা বুঝতে পারছি যে বংশবৃদ্ধির ক্ষেত্রে ভূমিকা পালন করে। সরাসরি সেক্ষেত্রে এককোষী কিছু সুকেন্দ্রিক জীব আছে, যেমন তোমরা একটা সেল দ্বারা একটা জীব গঠিত। তোমাদের উদাহরণ অনেকেই বলতে পারবা যে হায়ার যে প্ল্যান্টস গুলো আছে, তার মধ্যে আমরা যদি খেয়াল করো যে শৈবাল ছত্রাক,
শৈবালটাকে আমরা উদ্ভিদ বলেছি, যে এককোষী শৈবাল কোনটি তোমাদের নিশ্চয়ই মনে আছে, কিংবা এককোষী অর্থাৎ একটা সেল দ্বারাই কোন ছত্রাকটি গঠিত? হ্যাঁ হ্যাঁ, তোমাদের মনে আছে নিশ্চয়ই, ছত্রাকের ক্ষেত্রে ইস্ট এককোষী। তো এই ধরনের জীবের ক্ষেত্রে কিন্তু বংশবৃদ্ধিটা সংঘটিত হয় মাইটোসিসের মাধ্যম দিয়ে। নেক্সট হচ্ছে নির্দিষ্ট আকার আয়তন রক্ষা। এই বিভাজন প্রক্রিয়ার ফলে কোষের স্বাভাবিক আকার, আকৃতি, আয়তন ইত্যাদি গুণাগুণ বজায় থাকে। নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের ভারসাম্য রক্ষা। মাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজনের কারণে প্রতিটি কোষের নিউক্লিয়াস, সাইটোপ্লাজমের মধ্যকার রাসায়নিক উপাদানের পরিমাণগত ও নিয়ন্ত্রণগত ভারসাম্য রক্ষিত হয়। এটি একটি গুরুত্বপূর্ণ। ক্রোমোজোমের সমতা রক্ষা। এই কোষ বিভাজনে সৃষ্ট অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোমের সমান হয়। তাহলে জীবদেহের একটা সেল থেকে যে দুটো সেল তৈরি হয়, সেই ক্রোমোজোমের সংখ্যার দিক থেকে কিন্তু বা সমতা রক্ষা করা, সেটি কিন্তু মাইটোসিস সেল ডিভিশনের মাধ্যমে সংঘটিত হয়। ক্ষতস্থান পূরণ। জীবদেহের ক্ষতস্থান সেটি কিন্তু পূরণ হয় মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যম দিয়ে। তোমরা খেয়াল করবা যে যে কোনো স্থানে, সেটি আমাদের দেহে হতে পারে, মানব দেহের কোন স্থান যদি কেটে যায়, ক্ষতস্থান তৈরি হয়, সেটি কিন্তু বারবার মাইটোসিস সেল ডিভিশনের মাধ্যম দিয়ে ক্ষতস্থান পূরণ হয়। কিংবা তোমরা দেখবা যে উদ্ভিদের কোনো অঙ্গ যদি কেউ ইচ্ছাকৃতভাবে কোনো কাণ্ডের একটা ক্ষতস্থান তৈরি করে, কিছুদিন পরে দেখবা আস্তে আস্তে সেই ক্ষতস্থানটা পূরণ হয়ে যাচ্ছে। সেটি কিন্তু সংঘটিত হয় মাইটোসিসের দ্বারা। পুনরুৎপাদন। কিছু কিছু অতি প্রয়োজনীয় কোষের জীবনকাল অতি সীমিত, যেমন মানুষের লোহিত কোষ, অর্থাৎ আমাদের লোহিত কোষ মানে রেড ব্লাড সেল বলতেছি, লোহিত রক্তকণিকা। তোমাদের প্রত্যেকেরই খেয়াল আছে যে এই লোহিত রক্তকণিকা যে তৈরি হয়, এর জীবনকাল কিন্তু অতি সীমিত, অর্থাৎ 120 দিন, 3 মাস বেঁচে থাকে, তারপরে এই সেলগুলো মারা যায়। তো এই সেলগুলোর যে ক্রমাগত যে উৎপাদন, বা এটা বারবার ক্ষয় হচ্ছে আবার তৈরি হচ্ছে, তো এই সেলগুলির পুনরুৎপাদন এটি কিন্তু মাইটোসিসের মাধ্যমে সংঘটিত হয়। খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের লোহিত রক্তকণিকা ছাড়া কিন্তু মানব দেহ বা প্রাণী দেহ কিন্তু যাদের রেড ব্লাড সেল, অর্থাৎ রক্তের রং লাল হয়ে থাকে, তার মধ্যে হিমোগ্লোবিন থাকার কারণে লাল হয়ে থাকে। তো সেই লোহিত রক্তকণিকা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা জানো যে এটি ছাড়া আমাদের জীবদেহের ফিজিওলজিক্যাল কোনো ওয়ার্ক হতে পারে না, অর্থাৎ আমরা যে অক্সিজেন গ্রহণ করি সেটি কিন্তু লোহিত রক্তকণিকার হিমোগ্লোবিনের সঙ্গে যুক্ত হয়ে অক্সিহিমোগ্লোবিন যৌগ গঠন করে, তারপরে আমাদের গোটা দেহে, অর্থাৎ ফুসফুস থেকে গোটা দেহে ছড়িয়ে যায়। অনুরূপভাবে শ্বসনের মাধ্যম দিয়ে যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, সেই কার্বন ডাইঅক্সাইডের কিন্তু কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয় লোহিত রক্তকণিকার হিমোগ্লোবিনের সঙ্গে, কার্বামিনো হিমোগ্লোবিন যৌগ গঠন করে, সেটি আবার আমাদের পুরো দেহ থেকে ফুসফুসের মাধ্যম দিয়ে আমাদের নাসারন্ধ্র, এর মাধ্যম দিয়ে আমরা বাইরে সেটা নির্গত করি। তাহলে এই গুরুত্বপূর্ণ যে সেলটি মানুষের লোহিত রক্তকণিকার সেই কোষটা কিন্তু পুনরায় উৎপাদনের জন্য বা পুনরুৎপাদনের জন্য মাইটোসিস সেল ডিভিশন খুবই গুরুত্বপূর্ণ। 9 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে গুণগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতা রক্ষা। এ প্রকার বিভাজনের ফলে জীবজগতের গুণগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতা বজায় থাকে, অর্থাৎ একই ক্যারেক্টার। তোমরা খেয়াল করবে যে একটি উদ্ভিদের কাণ্ড, সেটাকে যদি আমরা ক্লোনিং করি কিংবা গ্রাফটিং করি, অর্থাৎ কলম তৈরি করি, সেই মাতৃদেহের কাণ্ডটা থেকে নতুন যে গাছ তৈরি হবে, এবং মাতৃদেহে উৎপাদিত যে ফল এবং নতুন উৎপাদিত ফলের যে গুণগত বৈশিষ্ট্য, সেটি কিন্তু বজায় থাকবে। তো সেটি খুবই গুরুত্বপূর্ণ। অন্যদিকে যদি তুমি খেয়াল করবা যে কোনো উদ্ভিদের মাতৃদেহ থেকে যে ফলটা পেলা, সেটি তুমি ভক্ষণ করলা ফলটা, তারপর তার বীজটা যদি রোপণ করো, মাটিতে রোপণ করলা, তো বীজ থেকে উৎপন্ন যে গাছটি হবে নতুন, এবং মাতৃ যে গাছটি, তাদের যে ফল তৈরি হবে পরবর্তীতে, এই ফলগুলোর মধ্যে কিন্তু গুণগত পার্থক্য থাকবে। কিন্তু
মাইটোসিস সেল ডিভিশনের ফলে যে তুমি প্রজনন তৈরি করবা তার মধ্যে কিন্তু কোনো পার্থক্য থাকবে না। কেন পার্থক্য থাকবে? ফল ভক্ষণ করে যে বীজটা রোপণ করলাম মাতৃ যে উদ্ভিদ এবং বীজ থেকে উৎপন্ন উদ্ভিদের মধ্যে, কারণ যখন বীজ তৈরি হয়েছে অর্থাৎ ফল তৈরি হয়েছে তখন কিন্তু পরাগরেণু তৈরি হয়েছে, পরাগরেণু তৈরি এবং ডিম্বাণু তৈরি হয়েছে উদ্ভিদে। সেই পরাগরেণু ডিম্বাণুর মধ্যে কিন্তু যখন পরাগ রেণু মাতৃকোষ ডিম্বাণু মাতৃকোষে মেয়োসিস সেল ডিভিশনের ফলে ক্রসিং ওভার হয়েছে। এই ক্রসিং ওভারের ফলেই কিন্তু গুণগত বৈশিষ্ট্যের পার্থক্য তৈরি হয়েছে, যেটি কিন্তু মেয়োসিসের জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু মাইটোসিস সেল ডিভিশনের গুণগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতা রক্ষা করে থাকে। কোনো গাছের আম যদি খুব ভালো হয়, সেই আম গাছের একটা কলম তৈরি করো, ডাল থেকে কাণ্ড থেকে একটা কলম তৈরি করো গ্রাফটিং এর মাধ্যম দিয়ে, সেই কলম থেকে যে নতুন আম গাছ পাবা এবং মাতৃ দেহের আম গাছের গুণগত বৈশিষ্ট্য একই থাকবে। 10 নম্বর হচ্ছে গ্যামেট সৃষ্টি। হ্যাপ্লয়েড জীব মাইটোসিসের মাধ্যমে গ্যামেট গঠন করে। ইতিমধ্যে আমি বলেছি যে হ্যাপ্লয়েড যে জীব দেহ আছে, অনেক জীব দেহ আছে হ্যাপ্লয়েড উদ্ভিদ এবং প্রাণী ক্ষেত্রে, তারা কিন্তু গ্যামেট তৈরির ক্ষেত্রে এই মাইটোসিস সেল ডিভিশনের মাধ্যম দিয়ে গ্যামেট তৈরি করে। এই হচ্ছে মাইটোসিসের গুরুত্ব। আমরা এখন মেয়োসিস সেল ডিভিশনের গুরুত্ব নিয়ে আলোচনা করব। মেয়োসিস সেল ডিভিশন ক্রোমোজোমের সংখ্যা অপরিবর্তিত রাখা, এটি খুবই খুবই গুরুত্বপূর্ণ। আমি আগেই বলেছি যে প্রত্যেকটা জীব, সেটি উদ্ভিদ হোক প্রাণী হোক, তোমরা উদ্ভিদের ক্ষেত্রে যদি খেয়াল করো, ধান গাছ, ধান, রাইস, অরিজা স্যাটিভা, এর নাম্বার অফ ক্রোমোজোম সুনির্দিষ্ট। অর্থাৎ ধান গাছের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 24টি। আমরা মানুষের ক্ষেত্রে বলেছি আমাদের ক্ষেত্রে 46, এটি কিন্তু সুনির্দিষ্ট। এই ক্রোমোজোম সংখ্যা চেঞ্জ করার নয়। তাহলে সেই ক্ষেত্রে ন্যাচারালি প্রাকৃতিকভাবেই নাম্বার অফ ক্রোমোজোম সুনির্দিষ্ট থাকে। এই ক্রোমোজোমটা সুনির্দিষ্ট থাকার বিষয়ে কিন্তু মেয়োসিস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ যদি গ্যামেটিক সেল যখন তৈরি হয়, অর্থাৎ গ্যামেটিক সেল জনন কোষ যেগুলো, তাহলে জনন মাতৃকোষ থেকে মেয়োসিস সেল ডিভিশন হয়ে জনন কোষ তৈরি হবে। এই জনন কোষেই নাম্বার অফ ক্রোমোজোম মাতৃকোষের অর্ধেক হয়ে যাবে। তাহলে জনন কোষ আমরা জানি কি কি জনন কোষ? জেনারেটিভ সেল, হ্যাঁ, একটি হচ্ছে শুক্রাণু বা পরাগরেণু, অপরটি হচ্ছে ডিম্বাণু। তো এই শুক্রাণু, পরাগরেণু এবং ডিম্বাণু যখন তৈরি হয় তখন কিন্তু নাম্বার অফ ক্রোমোজোম, অর্থাৎ জনন মাতৃকোষে যে নাম্বার অফ ক্রোমোজোম ছিল তার অর্ধেক হয়ে থাকে। অর্ধেক যদি না হতো, শুক্রাণুর এবং ডিম্বাণু যখন মিলিত হবে তখন নাম্বার অফ ক্রোমোজোম যদি অর্ধেক না হতো, তাহলে ক্রোমোজোম প্রত্যেকটা প্রজন্মের ক্ষেত্রেই বৃদ্ধি পেত এবং ডবল হয়ে যেত। তো সেইখান থেকে রক্ষা পাওয়ার জন্য মেয়োসিস এর গুরুত্ব খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা এখন দেখি মেয়োসিসের ফলে ডিপ্লয়েড জীবে হ্যাপ্লয়েড জনন মাতৃকোষ হয়, উৎপন্ন হয়। যৌন জননের সময় পিতামাতার দেহে সৃষ্ট হ্যাপ্লয়েড গ্যামেটের মিলনের ফলে ডিপ্লয়েড জাইগোট সৃষ্টি হয়। মেয়োসিসের ফলে হ্যাপ্লয়েড গ্যামেট সৃষ্টি না হলে দেহকোষের ক্রোমোজোম সংখ্যা কখনো অপরিবর্তিত রাখা সম্ভব হতো না। কারণ মানবদেহের কথা চিন্তা করো, 46, তাহলে পিতার ক্ষেত্রে নাম্বার অফ ক্রোমোজোম 46, মাতার ক্ষেত্রে 46। যদি জনন কোষ শুক্রাণুতে 23 যদি না হয়, অন্যদিকে ডিম্বাণুতে 23 যদি না হতো, তাহলে 46 হতো না। 46 থাকলে 46 প্লাস 46, তাহলে সেটি টেট্রাপ্লয়েড হয়ে যেত। 46, 46, 92 হতো। পরবর্তী বংশধরে 92 প্লাস 92 হতো। এইভাবে বাড়তে থাকতো। কিন্তু না, আমরা দেখেছি যে গ্যামেটিক সেল যখন তৈরি হবে তখন গ্যামেটের মধ্যে নাম্বার অফ ক্রোমোজোম সেটি অর্ধেক হয়ে যাবে, হ্যাপ্লয়েড গ্যামেট তৈরি হবে। ফলে বারবার নাম্বার অফ ক্রোমোজোমটা আমাদের প্রত্যেকটা প্রজাতির ক্ষেত্রে কিন্তু অপরিবর্তিত থাকবে। জনন কোষ সৃষ্টি ইতিমধ্যে আমরা বলেছি, এটি যে জনন কোষ সৃষ্টির ক্ষেত্রে
মেয়োসিস সেল ডিভিশন দরকার। প্রজাতির স্বকীয়তা বজায় রাখা, অর্থাৎ প্রত্যেকটা প্রজাতির ক্ষেত্রে যেহেতু নাম্বার অফ ক্রোমোজোম ঠিক থাকছে, তাহলে প্রত্যেকটা প্রজাতির যে নির্দিষ্ট স্বকীয়তা সেটা বজায় রাখার জন্য মেয়োসিস সেল ডিভিশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জীববৈচিত্র্য সৃষ্টি, এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা মেয়োসিসের। যে আমরা জানি ক্রসিং ওভার হয় মেয়োসিসে, ক্রসিং ওভারের ফলে ক্রোমোজোমের জিনের আদান প্রদান ঘটে এবং প্রজাতির মধ্যে একটা বৈচিত্র্যতা তৈরি হয়, যেটি কিন্তু জীববৈচিত্র্য সৃষ্টিতে ভূমিকা পালন করে। অভিব্যক্তির কাঁচামাল, হ্যাঁ, অভিব্যক্তি তোমরা মেয়োসিস কোষ বিভাজনে সংঘটিত হওয়া ক্রসিং ওভার, এই ক্রসিং ওভারের কারণে কিন্তু জিনগত বৈচিত্র্যতার সৃষ্টি করে, যেটি অভিব্যক্তি, অর্থাৎ আমরা ইভলিউশনের কথা বলি যে সেখানে কাঁচামাল হিসেবে কাজ করে। অর্থাৎ ক্রসিং ওভারের ফলে যে জিনগত বৈচিত্র্যতা তৈরি হলো, সেটি কিন্তু তোমার অভিব্যক্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরবর্তী হচ্ছে যৌনক্রম। যে সকল জীবদেহের জীবনচক্রে যৌনক্রম রয়েছে সেখানে মেয়োসিস বিভাজন প্রত্যক্ষ ভূমিকা পালন করে। এই বিভাজনের ফলে ডিপ্লয়েড ও হ্যাপ্লয়েড কোষ সৃষ্টি হয়। যৌনক্রমে কিন্তু দুটো জিনিস থাকে, একটি হচ্ছে ডিপ্লয়েড কন্ডিশন, অপরটি হ্যাপ্লয়েড কন্ডিশন। হ্যাপ্লয়েড অর্থাৎ এন সংখ্যক। তো প্রত্যেকটা জীবদেহের ক্ষেত্রে এই যৌনক্রমটা সুস্পষ্ট থাকে। ডিপ্লয়েডটাকে আমরা বলি স্পোরোফাইটিক, হ্যাপ্লয়েডটাকে বলি থাকি আমরা গ্যামেটোফাইটিক জেনারেশন। তো অল্টারনেশন অফ জেনারেশনে মেয়োসিসের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মেয়োসিস। মেন্ডেলের সূত্র, মেয়োসিস বিভাজন ছাড়া মেন্ডেলের সূত্র ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়। মেন্ডেল কে ছিলেন? গ্রেগর জোহান মেন্ডেল, তিনি বংশগতির জনক, তোমরা জানো। তো তাদের এই মেন্ডেলের সূত্রটা, এই সূত্রটা কিন্তু ব্যাখ্যা দেওয়ার জন্য মেয়োসিসের গুরুত্বপূর্ণ ভূমিকা বিদ্যমান। তো এটি আমরা পরবর্তীতে আলোচনা করব। মেন্ডেলিজম নিয়ে আলোচনা আছে, বংশগতিবিদ্যা একটি আলাদা চ্যাপ্টার তোমাদের আছে, সেখানে এটি আলোচিত হবে। থ্যাংকস টু অল ফর প্যাশেন্স হিয়ারিং। তোমাদেরকে আমি বারবার বলি যে তোমরা নিয়মিত পড়াশোনা করো। আশা করছি খুব দ্রুত ক্যাম্পাস খুলে যাবে এবং আর কয়েকদিনের মধ্যে অর্থাৎ ফেব্রুয়ারিতে আমাদের প্রস্তুতিমূলক ব্যবস্থা চলছে শিক্ষা প্রতিষ্ঠান খোলার জন্য। তোমাদের সঙ্গে সরাসরি ক্লাসে কথা হবে এবং তোমরা সুস্থ থাকো। এবং পাশাপাশি এটিও বলতে চাই যে কোভিড-19 এটিকে আমরা পরাজিত করতে চাই। আমরা বারবার সচেতন হয়ে সামাজিক যে বিধি সেগুলো মেনে আমাদের জীবন পরিচালিত করব, এই আশাবাদ ব্যক্ত করি এবং তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। আজকের মতো শেষ করছি। ধন্যবাদ সবাইকে।